বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির আয়োজনে সাপ্তাহিক এই আয়োজন ফেস টু ফেস লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সাথেই আছি আমি ANM মাসুম। সম্প্রতি ঘটে গেল আমেরিকার ঐতিহাসিক সেই ইলেকশন, যেখানে জো বাইডেন অনেক এট দ্য মোমেন্টে ইলেক্ট হয়ে আছে, তথা এখনো যদিও সরাসরি ঘোষণা আসেনি, বাট সবকিছু ঠিকঠাক থাকলে উনি হবেন আমেরিকা পরবর্তী প্রেসিডেন্ট। এখন আমি লাইভে আছি, দেখো এবং বাংলাদেশে হয়ে গেল হেফাজতে ইসলামের কাউন্সিল, যেখানে আল্লামা বাবুনগরীকে আমির এবং নূর হোসেন কাসিমিকে মহাসচিব মনোনীত করা হয়েছে। এবং সাথে সাথে হয়ে গেল বাংলাদেশে অনেকগুলো ঘটনা, যার মধ্যে উল্লেখ করার মতো সাকিব আল হাসান, আমাদের জাতীয় ক্রিকেটার, তাকে হত্যার হুমকি দিয়ে এক যুবক যেখানে ফেসবুক লাইভে উদ্যত হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং পরক্ষণে আমরা দেখলাম যে আরো কিছু কিছু জিনিস উঠে এসেছে আমাদের গণমাধ্যমে। সেখানে আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে একটি টেলিফোন কথোপকথন সবার উদ্দেশ্যে শুনিয়েছেন, যেখানে বিএনপির একজন নেতা একজন তৃণমূল নেত্রীর সঙ্গে কথোপকথনে জড়িয়েছেন। আসলে কতটা সত্যি সেটা জনগণ তথা মিডিয়া বিচার করবে বা সত্যতা খুঁজে বের করবে। এবং সাথে সাথে হয়ে গেল বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে যে বিতর্ক, যেখানে আমরা দেখেছি যে সরকার বলছে যে এখানে ভাস্কর্য হবেই, এবং সেখানে হেফাজতে ইসলাম বলেছে যে বাংলাদেশে কোনো মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না, এবং এই নিয়ে সরকার এবং হেফাজতে ইসলামের মধ্যে একটি টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এসব নিয়ে আমরা আজকের আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর আব্দুল মঈন খান। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাদের দেখতে পাচ্ছি স্পষ্ট। আসসালামু আলাইকুম, এবং আপনাদের মাধ্যমে আপনাদের সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রভাত সিডনির ফেস টু ফেস লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাকে বিপ্লবী সালাম এবং আবারও সুপ্রভাত সিডনির পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং ঠিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা আমাদের দ্বিতীয় অতিথিকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিডনি অস্ট্রেলিয়া থেকে আমাদের অতি প্রিয় মুখ প্রফেসর ডক্টর হুমায়ুন চৌধুরী রানা ভাই। রানা ভাইয়ের কথা বলতে গেলে আমাদের বলতে হয় রানা ভাই অস্ট্রেলিয়া বিএনপির একাংশের আহ্বায়ক এবং বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং রাজনীতিবিদ। তো শ্রদ্ধেয় রানা ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এবং আমার দর্শক শ্রোতাকে অশেষ ধন্যবাদ। সবাই লাইভে যারা আছেন, যারা দেখতেছেন, তাকে স্বাগতম জানাচ্ছি। জি, শ্রদ্ধেয় চৌধুরী হুমায়ুন চৌধুরী রানা ভাই, আপনাকে সুপ্রভাত সিডনির এই ফেস টু ফেস লাইভ অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা উল্লেখ করতে চাই গত 12ই নভেম্বর ভিক্টোরিয়ার সিনেটর জেনেট রাইস অস্ট্রেলিয়ার সংসদে বাংলাদেশের গুম, খুন, হত্যা এবং এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছেন, এবং এটা নিয়ে ভালো একটা বক্তব্য পেশ করেছেন। এবং যেটা পরক্ষণে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ কমিউনিটিতে, যেখানে সমস্ত বহির্বিশ্বে এটার একটা প্রভাব ছড়িয়ে পড়েছে, যেখানে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে একটা অবস্থার সৃষ্টি হয়েছে। তো আমি এই মুহূর্তে জনাব ডক্টর মঈন খানের কাছে জানতে চাইবো, আপনি এই বক্তব্য এবং এই যে সংসদের যে মোশনটা উত্থাপিত হয়েছে, আপনি কিভাবে দেখছেন স্যার? আপনাকে ধন্যবাদ। দেখুন, আজকের পৃথিবীতে যে ভৌগোলিক সীমারেখা একটি দেশ, সেই সীমারেখা কিন্তু আজকে থেকে 50 বা 100 বছর আগে যেভাবে ছিল সেভাবে নেই। তার একটি মূল কারণ হচ্ছে টেকনোলজি। এবং দেখুন, আজকে এই যে আমি আপনাদের অস্ট্রেলিয়া থেকে প্রায় 10,000 মাইল দূরে বসে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলছি, এটাও কিন্তু সেই টেকনোলজিরই কল্যাণ। এবং সেই টেকনোলজির কল্যাণে পৃথিবীর কোথায় কি ঘটছে, কোথায় কি হচ্ছে, সেটা কিন্তু মুহূর্তের ভেতরে সবাই জেনে যাচ্ছে।
এবং আপনি যে উদাহরণটি দিয়েছিলেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টে যে প্রশ্নটি এসেছে সেটা কিন্তু এসেছে তারই ফলশ্রুতিতে। কেননা অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে যত দূরেই থাকবে না কেন, বাংলাদেশে সমাজে রাষ্ট্রে যে অন্যায় অবিচার হচ্ছে সেই তথ্য কিন্তু আজকে ঢেকে রাখার কোনো উপায় নেই, বিশেষ করে এই তথ্য প্রযুক্তির। এবং অস্ট্রেলিয়ার মাননীয় সদস্যকে আমি ধন্যবাদ জানাই যে তিনি মানুষের অধিকারে, মানুষের যে আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং মানুষের যে বেঁচে থাকার অধিকার, মানুষের যে আত্মসম্মানের অধিকার, সেই বিষয়গুলো তিনি অস্ট্রেলিয়া পার্লামেন্টে তুলে ধরেছেন। সে কারণে আমি অস্ট্রেলিয়ার মুক্তিকামী মানুষদের ধন্যবাদ জানাই এবং তাদের সংসদে যিনি প্রতিনিধিত্ব করছেন তাকেও আমি ধন্যবাদ। এ প্রসঙ্গে আমি বলছি যে দেখুন, আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা জানি, আমরা আমাদের ক্ষুধার সমস্যা আছে, আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে, সবকিছু আমরা জানি। কিন্তু একটি কথা বুকে হাত দিয়ে বলুন তো দেখি, বাংলাদেশের মানুষের যে আসল চরিত্র, সেই চরিত্রটি কি? আমি তো মনে করি এভাবে যে বাংলাদেশের কোনো মানুষকে যদি আমি প্রশ্ন করি যে আপনি ক্ষুধা থেকে মুক্তি চান না কথা বলার স্বাধীনতা চান, তাহলে কিন্তু বাংলাদেশের মানসিকতা বা সাইকি এরকম যে তিনি কিন্তু জোর গলায় একটি কথা বলবেন যে আমি কথা বলার স্বাধীনতা চাই, আমি না খেয়ে থাকতে রাজি আছি। কাজে এটাই হচ্ছে বাংলাদেশের যে সত্য, কঠিন সত্য, সেটাই। এবং সেই কারণেই আমি বলতে চাই যে পাকিস্তান থেকে একদিন আমরা আলাদা হয়ে এসেছিলাম স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাদের বুকে রক্ত ছড়িয়ে দিয়েছে। কেন? কেন আমরা গণতন্ত্র চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা এদেশের মানুষের কথা বলার অধিকার চাই, এদেশের মানুষের ভোটের অধিকার। আজকে বাংলাদেশে আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি এবং সেই কারণেই কিন্তু অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রস্তুতি। আমি আপনাদের এবং আপনাদের মাধ্যমে সব দর্শকদের স্মরণ করিয়ে দিতে চাই, এই প্রশ্ন শুধু অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আসেনি, এই প্রশ্ন আমেরিকার পার্লামেন্টে এসেছে, আমেরিকার সিনেটে এসেছে, কংগ্রেসে এসেছে। এইটা পৃথিবীর যে প্রাচীনতম পার্লামেন্ট, বিলেতের পার্লামেন্ট। এই প্রশ্নগুলো কঠিন প্রশ্ন, ইউরোপিয়ান পার্লামেন্টে এই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন, বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্ন, অধিকারের প্রশ্ন, বাংলাদেশের মানুষের মানবাধিকারের প্রশ্ন, এই প্রশ্নগুলো এসেছে, উঠেছে। কাজেই আমি এই বিষয়ে স্পষ্ট করে দিতে চাই যে আজকে বাংলাদেশের বিরোধী দলের কথা বলার কোনো স্বাধীনতা নেই। বিরোধী দল যদি সরকারের সমালোচনা করে, সেটাকে ইন্টারপ্রেট করা হয় যে তারা করতে হবে যে রাষ্ট্রের সমালোচনা আর সরকারের সমালোচনা এক জিনিস নয়। কাজেই সরকারের যে ভুল ত্রুটি তার সমালোচনাকে রাষ্ট্রের সমালোচনা বলে ব্যাখ্যা করে মানুষের উপরে নির্যাতন, অত্যাচার, জেল, জুলুম, খুন যে কাজগুলো করা হচ্ছে সেটা পৃথিবীর কোনো বিবেকবান মানুষ গ্রহণ করতে পারে না। এবং সেটা গ্রহণ করতে পারে না বলেই আজকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সেখানকার সংসদ সদস্য মাননীয়া তিনি এই প্রশ্নটি তুলেছেন। দেখুন, আজকে বাংলাদেশে বিগত 12 বছরে কি হয়েছে। বিগত 12 বছরে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 1 লক্ষের উপরে রাজনৈতিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ গায়েবী মামলা বলে, মিথ্যা মামলাকে বলে গায়েবী মামলা। যে মামলা কোথাও কোনো ঘটনা ঘটেনি সেটাও মামলা করা। 35 লক্ষ বিরোধী দলের নেতা কর্মীকে সেই মামলায় আসামি করা হয়েছে মিথ্যা মামলায় ভিত্তি করে। কাজে আজকে এখানে মানুষ গুম হয়ে যাচ্ছে, মানুষ খুন হচ্ছে, এখানে কোনো স্বাধীনতা নেই। কাজে এই প্রশ্নগুলি উঠেছে, এই প্রশ্নগুলি উঠবে এবং সরকারকে জবাবদিহিত করতে হবে এবং এটাই হচ্ছে গণতন্ত্রের রীতিনীতি। আপনাকে স্যার, আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, সাথে একটা সম্পূরক প্রশ্ন। আমরা বড় বড়
কয়েক মাস আগে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকেও এই ধরনের একটা কনসার্ন শুনেছি, যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট গুলোতেও এই ধরনের ভয়েস রেজ হয়েছে যে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি হচ্ছে, গুম খুম এবং এই পরিস্থিতিগুলো, কিন্তু বন্ধ হচ্ছে না কেন স্যার? আপনি কি কোনো কারণ স্পেসিফাই করতে পারবেন? ফল হচ্ছে না কেন? জি, বন্ধ হচ্ছে না কেন? এই যে এত কনসার্ন ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, অস্ট্রেলিয়া। আমি বলবো যে এখানে আমাদের সার্বিক বিশ্বের যে নেতৃত্ব, সেই বিষয়টিকে কিন্তু তুলে আনতে হবে। আমি খুব ফ্র্যাঙ্কলি কথা বলছি। আজকে দেখুন, আমেরিকার মতো দেশে যারা গণতন্ত্রের প্রবক্তা, যারা ফ্রি ওয়ার্ল্ডের প্রবক্তা, সেখানে নির্বাচনে কি হয়েছে বিষয়টি আপনারা লক্ষ্য করুন। আর আমরা তো একটি তৃতীয় বিশ্বের দেশ, এখানে গণতন্ত্র নেই, এখানে কথা বলার স্বাধীনতা নেই, এখানে সরকারের জবাবদিহিতা নেই। কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন, আজকে পৃথিবীতে যে গ্লোবাল যে চিন্তাধারা, সেখানে কি পরিবর্তন এসেছে বা কি পরিবর্তন আসছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। এবং আমরা বিশ্বের সার্বিক যে গতিধারা, সেই গতিধারা বাইরে নই। আমরা এটা পছন্দ করি বা না করি, আমরা লক্ষ্য করেছি যে বাইরের বিশ্বে আজকে মানবাধিকারের যে কোনো কোনো ক্ষেত্রে ট্রেড, কমার্স, ব্যবসা, এগুলো বড় হয়ে দেখা দিয়েছে। যেমন আমেরিকার যুক্তরাষ্ট্রের গত 4 বছরের যে নীতি, তা আপনারা লক্ষ্য করে দেখুন। অর্থাৎ আমরা পৃথিবীর ইতিহাস যদি লক্ষ্য করি, তাহলে আমরা যেমন আজকে একটি কথা না বলে পারছি না, করোনার দ্বিতীয় প্রবাহ বা সেকেন্ড ওয়েভ অথবা থার্ড ওয়েভ আসছে। আমি এর সঙ্গে মিলিয়ে বলতে চাই যে পৃথিবীতে মানুষের যে চিন্তাধারা, সেই চিন্তাধারারও কিন্তু বিভিন্ন ওয়েভ আসে। আমরা বিগত শতাব্দী, কয়েক শতাব্দীর ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখেছি যে এক সময় সেই ওয়েভে এক নায়কত্ব আসে, আবার আরেকটি ওয়েভে সেই এক নায়কত্ব দূর হয়ে যায়, তখন গণতন্ত্র আসে, মানবাধিকার আসে। কাজে যে কোনো কারণেই হোক, আমার ব্যক্তিগত ধারণা যে বিশ্বে এমন একটি প্রবাহ চলছে যেখানে ব্যবসা, বাণিজ্য, অর্থ, বিত্ত, বৈভব, এগুলো এখন পেশ করি। আমেরিকার সাম্প্রতিক নির্বাচনে আমি যে পরিবর্তন দেখেছি, আমি আপনাদের পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডের উদাহরণটি আমি টেনে আনতে চাই। যদিও দেশটি ছোট, জনসংখ্যা কম, কিন্তু তাদের গুরুত্ব কিন্তু কম নয়। তাদের জেসিন্ডা আর্ডেন, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি যেভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, সেই উদাহরণগুলো, আমেরিকার জো বাইডেনের নির্বাচনের যে উদাহরণগুলো, সেগুলো দেখে আমি আশাবাদী। আমি বিশ্বাস করি পৃথিবীর মানুষ আগামীতে নিশ্চয়ই আবার নতুন করে মানবাধিকার, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তার প্রভাব, আপনি যে ফল, যে প্রশ্নটি করেছেন, ইনশাআল্লাহ আমাদের সেই ফলটি পেতে একটু বিলম্ব হতে পারে, কিন্তু আমি আত্মবিশ্বাসী সেই ফল আমরা পাবো। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা সেই আশাবাদী করি যেন স্থায়ী হয়। আমি এই মুহূর্তে ডক্টর হুমায়ুন চৌধুরী রানা ভাইয়ের কাছে যেতে চাই। ডক্টর চৌধুরী, আপনি জেনে থাকবেন যে এই বক্তব্যে, জেনেট রাইসের বক্তব্যের পরবর্তীতে আপনি কি দেখেছেন যে প্রবাসীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হয়েছে? এবং আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই যে এই ধরনের কনসার্নের পরে বাংলাদেশ তথা বহির্বিশ্বের যে প্রবাসীরা কি ধরনের ভাবমূর্তি সংকটে পড়তে পারে, কি মনে করেন আপনি? ধন্যবাদ মাসুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আমার এই অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত আমাদের সুপ্রভাত সিডনির এই সাপ্তাহিক উদ্যোগের জন্য আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি, বিশেষ করে তার এডিটরকে এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে। এটা একটা যুগোপযোগী একটা উদ্যোগ এবং আশা করি এটা কন্টিনিউ করবে। সাথে সাথে আমার ছোট ভাই মাসুমকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সঞ্চালন করার জন্য। আমাকে মাসুম ইন্ট্রোডিউস করে দিয়েছে। আরেকটা বিষয় এখানে হয়তো সে খেয়াল করে নাই, আমি বর্তমানে অস্ট্রেলিয়াতে আমরা একটা জিয়া ফোরাম নামে একটা সংগঠন করি, সেই সংগঠনের আমি এখন চিফ প্যাট্রন হিসাবে আছি। জি, আমি দুঃখ প্রকাশ করছি যে আমারই ভুল হয়েছে। আপনি প্রধান পৃষ্ঠপোষক জিয়া ফোরাম অস্ট্রেলিয়া। শ্রদ্ধা রানা ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। সো
আমি এর সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের একটা বিশেষ ব্যক্তিত্ব, একজন একাডেমিক, একজন বাংলাদেশের একটা প্রখ্যাত রাজনীতিবিদ, আমাদের শ্রদ্ধেয় ডক্টর মঈন খান ভাই, আমাদের অতি প্রিয় দল জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য। আমি ওনাকে এখানে আমার সাথে পেয়ে আমি আনন্দিত এবং আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ব্যাক টু দ্য কোয়েশ্চন। আমি দেখেন, আমি এই যে পার্লামেন্টে এই বক্তব্যটা একটা যুগোপযোগী বক্তব্য, এবং এটা শুধু অস্ট্রেলিয়ান পার্লামেন্টে না, এটা যেমনভাবে মঈন ভাই বলেছেন যে এটা ডক্টর সাহেব বলেছেন যে এটা আমেরিকাতেও উঠেছে, আমাদের ইউরোপিয়ান পার্লামেন্টেও এই ভয়েস রেইজ হয়েছে। অস্ট্রেলিয়াতে আমাদের যে ভয়েসটা যেটা জিনিসটা বলছেন ওনারা বিশেষ করে ওনারা ইঙ্গিত দিয়েছেন আমাদের সকল্ড এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেসব দেশে যেসব গুম খুন এবং অ্যাবিউজিং হ্যারাসমেন্ট চলছে সেগুলোর উপরে উনি খুব জোরালো বক্তব্য রেখেছেন। দেখেন এগুলা বহুদিন ধরে হচ্ছে, বহুদিন ধরেই বাংলাদেশে ওনারা সেই ক্রসফায়ারে মানুষে নিয়ে যাচ্ছে, এক্সট্রা জুডিশিয়ারি কিলিং হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে। অ্যাটলিস্ট আস্তে আস্তে এখন হয়তো বিশ্বের সাড়া যাচ্ছে এবং অস্ট্রেলিয়া একদম এই সময় হইলেও তারা এই ভয়েসটা রেইজ করেছে। আমরা এখানে অস্ট্রেলিয়াতেও বহুবার এইসব বিষয় নিয়ে আমরা ফেডারেল গভর্নমেন্টের ফরেন মিনিস্ট্রিতে আমরা বহু রিপ্রেজেন্টেশন দিয়েছি, এগুলা ওনারাও জানে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হইলো এগুলার উপরে কাজ হতে হবে, এগুলা আর কি অ্যাকশনে যেতে হবে। কথা বলার সাথে সাথে এটারে কি ব্যবস্থা নেওয়া যায়, বাংলাদেশের সরকারের সাথে কিভাবে প্রেসারাইজ করা যায় এবং সরকারে কিভাবে এটাতে রাইট ওয়েতে আনা যায়, সেটার চেষ্টা আমাদের সরকারে, আমাদের এই অস্ট্রেলিয়ান সরকার হোক বা বহির্বিশ্বে করা দরকার এবং খুবই প্রয়োজনীয়, খুবই জরুরি এইটা আমি মনে করি। দেখেন এই যে বাংলাদেশের যে এখন যে অবস্থা, এই যে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে এই জিনিসটা রেইজ করার কারণে এখন অস্ট্রেলিয়াতে বসবাসরত আমাদের যে কমিউনিটি, অন্যান্য কমিউনিটির আমাদের বন্ধু বান্ধব, আমাদের অ্যাসোসিয়েটসরা আছে, আমাদের কর্মক্ষেত্রে ডিপার্টমেন্টে আমার কর্মক্ষেত্রে আমার কলিগরা আছে, তাদের কাছে এখন এই চিত্রটা পরিষ্কার হয়ে উঠেছে এবং আমরা তাদের কাছ থেকে এই সমস্ত তাদের কাছ থেকে প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি। তারা আমাদেরকে মনে করতেছে যে আমরা একটা ডার্ক ওয়ার্ল্ডে বাস করতেছি। আমাদের দেশের এই অবস্থা যখন এখানে পার্লামেন্টে উঠলো তখন এটা ডেফিনেটলি একটা, তারা যখনই আমাদের প্রশ্ন করছে আমরা এম্বারাস হচ্ছি, আমরা এটার জন্য একটা নিজেকে লজ্জাজনক অবস্থানে নিজেকে স্ট্যান্ডিং করতেছি। তো এইটা আজকের বাংলাদেশের সরকারের এই বাহিনী, এই সকল এই আমাদের এই ল এনফোর্স এজেন্সি, এরা আমাদেরকে এই সরকারের পৃষ্ঠপোষণে এই সমস্ত কাজ করতেছে, যার জন্য অস্ট্রেলিয়াতে আমরা এখন এইভাবে হ্যারাস হচ্ছি। আমরা সরকার শুধু বাংলাদেশে মানুষের উপরে এই স্টিমুলেটর চালাচ্ছে না, এই বাহিনী শুধু আমাদের মা বোন, আমার ভাই বোন দেশে তাদের উপর চালাচ্ছে না, ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি আমরা প্রবাসীদেরকেও আমাদেরকে এম্বারাস করতেছে এবং ডেফিনেটলি এটা আমাদের কাছে একটা এম্বারাসিং এবং এটা বেশি দুঃখজনক ব্যাপার। আমরা শুধু তাই না, দেখেন আমরা বহির্বিশ্বে আমরা যারা থাকি, আজকে আপনারা বহির্বিশ্বের লোকদের উপরে বাংলাদেশের সরকারের ইগনোরেন্সটা আপনারা দেখতে পারবেন। পদে পদে আমরা এই যে প্যান্ডেমিকের অবস্থা গেল, তখন আমরা বিদেশি প্রবাসীরা বাংলাদেশ থেকে কিভাবে হ্যারাস হয়েছে, বিদেশে গিয়ে প্লেন ভর্তি লোকজন জালিয়াতির কারণে, জাল সার্টিফিকেটের কারণে তারা সবাই। জনাব হুমায়ুন চৌধুরী, আমি এই প্রসঙ্গে আরেকবার আসবো। আমাদের পরবর্তী প্রশ্ন করতে হবে জনাব ডক্টর মঈন খান স্যারকে,
স্যার আপনি জানেন যে সম্প্রতি শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল, যেটা মহিবুল হাসান নওফেল চট্টগ্রামের একটা সমাবেশে বলেছে যে ওই যে হেফাজতে ইসলাম যে একটা বিরোধিতা করলো যে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করতে দিবে না, মূর্তি বসানো যাবে না, এবং তার প্রত্যুত্তরে উনি হুঙ্কার দিয়ে বলেছেন যে ঘাড় মটকিয়ে দিব। তো উনি সংসদ সদস্য হয়ে এই ধরনের বক্তব্য কিভাবে দেন, এবং আপনার কাছ থেকে আমি আরেকটু জানতে চাইবো সবিনয়ে, ওনার এই বক্তব্য কি সেই 72 থেকে 75-এর যে একটা মানে আরেকটা হুঙ্কার স্বরূপ বক্তব্য ছিল যখন যে লাল ঘোড়া দাবড়ায় দিব বাংলা ভাষায় যেটাকে বলছে, এই বক্তব্যকে কি মনে করিয়ে দেয়? আপনি কিভাবে দেখছেন? আপনি প্রশ্নটি করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আসলে এই প্রশ্নটির কিন্তু একটি অত্যন্ত গূঢ় একটা অর্থ আছে। সেটা হচ্ছে যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন অনেক সময়, যে শিক্ষাটা আমরা অবশ্য বাস্তবে নেই না। এর সঙ্গে আরেকটি প্রশ্ন জড়িত, সেটি হচ্ছে আজকের নতুন প্রজন্মের বিষয়টি। আপনি যে 72 থেকে 75 সময়কালটি উল্লেখ করেছেন, আজকের বাংলাদেশে অনেক শিশু, অনেক তরুণ, অনেক যুবক তারা কিন্তু সেদিন জন্মগ্রহণ করেনি। কাজেই তারা সেদিনের সেই কঠিন বাস্তবতা সেটা তারা জানেনি। কাজেই আজকে যে কথাটি আপনি উল্লেখ করেছেন তার কিন্তু প্লাস এবং মাইনাস, পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকে আছে। একদিকে যেমন এ ধরনের বক্তব্য আমরা যদি ডিসেন্সির দিক থেকে বিচার করি, আমরা বলতে পারি যে এগুলি অত্যন্ত গর্বিত বক্তব্য। আবার অন্য দিকটাও রয়েছে যে আমরা এই দেশ 72-75-এ কোথায় গিয়েছিলাম, কোথায় পৌঁছেছিলাম, সেটা আজকের নতুন প্রজন্ম জানতো না, কিন্তু এই বক্তব্যের কারণে তারা বুঝতে পেরেছে, জানতে পেরেছে, এবং তারা ইতিহাসকে মূল্যায়ন করতে শিখবে, আমি এই বিশ্বাস করি। কাজেই এটা আমি পজিটিভ নেগেটিভ দুই দিক থেকেই দেখছি। যে কথাটি বলা প্রয়োজন, আমি একটু আগে হিন্টস দিয়েছি, সরাসরি বলিনি, যে আসলে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে আসলে দেশ চালানো যায় না। এভাবে হয়তো ক্ষমতার লড়াই করা যায়। মানুষের, আমি যেটা একটু আগে বলেছিলাম, অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা, সেগুলোর পরাকাষ্ঠা আমরা দেখাতে পারি, কিন্তু মানুষের অন্তর ভালোবাসা, অন্তরের যে ভালোবাসা, এই প্রক্রিয়ায় মানুষের অন্তরের ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ, ভিন্ন মানুষের ভিন্ন মত থাকতে পারে, সেটা আমি স্বীকার করি। কেউ হয়তো ভাস্কর্য চাইতে পারে, কেউ ভাস্কর্য নাও চাইতে পারে, সেটা আমার কাছে বড় প্রশ্ন নয়। আমি মানুষকে এইটুকু সবসময় বলি যে আমরা আসুন উদারনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখি, কেননা গণতন্ত্রের মূল কথা হচ্ছে উদারতা। উদারতা যদি না থাকে তাহলে আমরা গণতন্ত্র করতে পারবো না। এবং কেউ যেন কোনো এক্সট্রিম পন্থা অবলম্বন না করে, কেননা এক্সট্রিম পন্থা অবলম্বন করলে তার ফলশ্রুতিতে একটি সমাজ কোথায় পৌঁছে যেতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আজকের আমেরিকা, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কাজেই বাংলাদেশের ব্যাপারেও আমি এই প্রত্যাশা ব্যক্ত করব যে আমরা যেন কোনো এক্সট্রিম পথে যেন আমরা না হাঁটি। আমরা মানুষের পরমত সহিষ্ণুতা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অন্য মানুষের মতামতকে যেন শ্রদ্ধা করতে শিখি। আমি তার সঙ্গে একমত না হতে পারি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাকে সেটা শুনতে হবে এবং যুক্তি দিয়ে সেটাকে খণ্ডন করতে হবে। আমি এই ভাস্কর্যের বিষয়টি যেহেতু আপনি তুলেছেন, এই প্রসঙ্গে আমি একটি ঐতিহাসিক সত্য আপনাদের কাছে তুলে ধরতে চাই, এবং এটা আজকের এই সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। আপনি যদি আমেরিকার দিকে তাকান, তাহলে এই ভাস্কর্যের কথায় আমার সবচেয়ে বেশি মনে পড়ে যেটাকে তারা বলে কনফেডারেট স্ট্যাচুস, অর্থাৎ কনফেডারেট। যখন আপনারা জানেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের কঠিন সময় গিয়েছিল আব্রাহাম লিঙ্কনের সময়, এবং সেখানে শ্বেতাঙ্গ এবং অশ্বেতাঙ্গদের মধ্যে অধিকার নিয়ে যে লড়াই হয়েছিল, সেই সময় কিন্তু যারা সত্যের পথ থেকে বিচ্যুত হয়েছিলেন তারাই কিন্তু কনফেডারেট বলে পরিচিত। এবং পরবর্তীতে তাদের অনেক মূর্তি, অনেক ভাস্কর্য সেখানে আমেরিকার বিভিন্ন শহরে, বড় বড় শহরে এবং আমেরিকার বিভিন্ন সেনা নিবাসে পর্যন্ত তৈরি করা হয়েছিল। এই সত্যগুলো কিন্তু আজকে নতুন প্রজন্মকে জানতে হবে। কিন্তু দেখুন, আজকে সেখান থেকে শুরু করে 100, 150, 200 বছর পরে মানুষের মনে কিন্তু নতুন প্রশ্ন এসেছে।
স্ট্যাচু বানালে সেই স্ট্যাচু সবসময় থাকে না। আপনারা উদাহরণ দেখেছেন, আজকে থেকে মাত্র 2 মাস আগে বিলাতে 2টি স্ট্যাচুকে ভেঙে ফেলা হয়েছে, একটি লন্ডনে বাইরে, একটি বড় শহরে। কাজে স্ট্যাচু তৈরি করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে স্ট্যাচুর প্রতি মানুষের যে সম্মান, সেই সম্মান কি চিরন্তন না সাময়িক, সেটাই হচ্ছে বড়। জি ধন্যবাদ স্যার, আপনি খুব মূল্যবান কথা বলেছেন। আসলে সম্মানটা আসে মন থেকেই। তো আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই, পরস্পর প্রতি সবার মতামতকে আমরা শ্রদ্ধার চোখে দেখি, সেটাই কামনা করি। এই মুহূর্তে আমি প্রশ্ন রাখতে চাই আমাদের শ্রদ্ধেয় ডক্টর হুমায়ুন চৌধুরী রানা ভাইয়ের কাছে। শ্রদ্ধেয় রানা ভাই, আপনি জেনে থাকবেন যে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিতর্কিত টেলিফোন কথোপকথন সংসদে, মহান সংসদে দাঁড়িয়ে শুনিয়েছেন। বাংলাদেশের যে বর্তমান সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে আছে, এই সাইবার সিকিউরিটি কি প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করে বা এটা কি অ্যাক্টের মধ্যে পড়ে? আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মাসুম। দেখেন, এই প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এরকম একটা পজিশন যে আমাদের সংবিধান প্রধানমন্ত্রীকে অনেক কিছুর ক্ষমতা দিয়ে থাকে, এবং এই অ্যাক্টটা যখন হয়েছে তখন এই অ্যাক্টের ভিতরেও এমন কোনো অ্যাক্সেস উনার আছে যার ফলে হয়তো উনি এরকম একটা বিষয় করতে গেলেন। কিন্তু যেহেতু এটা প্রধানমন্ত্রীর বিষয়, একটা সেন্সিটিভ ইস্যু, এটা প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কনসার্ন বা কোনো কমেন্ট বা কোনো ধরনের কোনো নেগেটিভ কোনো কিছু বললে সেটাও আমরা নিজেরাও একটা অ্যাক্টের মধ্যে পড়তে পারি। সেজন্য আমি বিশেষভাবে উনি কোন আইনের মধ্যে পড়ে সেটা আমি বলতে চাচ্ছি না। তবে আমরা যদি এই অ্যাক্টগুলা কি, সেই অ্যাক্টগুলা নিয়ে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা হয়তো এটা সম্বন্ধে উনি সেটা বলতে পারে কি না পারে সেটা আমরা বুঝতে পারবো, বা একজনে এটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবো। তো এখানে আপনি আমারে বলেন, তাইলে আমি এই লগুলা কি সেটা আমি বলতে পারি আপনাদের। যেমন মনে করেন, the offense include tampering with the computer source documents. Number 2, hacking with computer systems. Number 3, publishing of information which is obscene or abusive in electronic form. তো এই জিনিসগুলা হলো এই জিনিসগুলা হলো অফেন্সিভ ওই সাইবার অ্যাক্টের অধীনে। তো এই প্রধানমন্ত্রীর বক্তব্য, নিশ্চয় আমি মনে করি উনি নিশ্চয় ওনার নিজের ক্ষমতা বলে বা ওনার সেই অ্যাক্সেস আছে বলে উনি হয়তো সেই রকম একটা জিনিস পড়ে শোনাইছেন, কিন্তু ওইটা দেখিয়ে সংসদে এটা উপস্থাপন করেছেন। কিন্তু হয়তো অন্য কোনো কারো বেলায় হয়তো অন্য এরকম অ্যাক্টের ভিতরে হয়তো উনি পড়ে যেত। প্রধানমন্ত্রী হয়তো এই অ্যাক্টের মধ্যে পড়তেছেন না, সেই জন্য উনি সেরকম একটা ইনফরমেশন সবার কাছে শেয়ার করছেন আমার মনে হয়। আচ্ছা, ধন্যবাদ ডক্টর চৌধুরী। আমি এই মুহূর্তে জনাব আব্দুল মঈন খান স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি জেনে থাকবেন যে সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে ফেসবুকে সে সিলেটের এক যুবক হত্যার হুমকি দিয়েছে, এবং ঠিক তার কয়েক ঘন্টা তথা 24 ঘন্টার মধ্যেই তাকে পুলিশ ধরতে সফল হয়েছে। এবং ঠিক আমরা পাশাপাশি দেখি যে তরুণ ছাত্রনেতা নূরকে 11 বার হত্যার হুমকি দেওয়া হয়েছে এই পর্যন্ত, এবং প্রতিদিনই উনি হত্যার হুমকি পাচ্ছেন, সম্মুখীন হচ্ছেন। যেখানে উনি গণসংযোগ করছেন, যেখানে যাচ্ছেন সেখানে ওনাকে বাধা দেওয়া হচ্ছে, এবং উনি বাংলাদেশের জনগণের কাছে ওনার এই কনসার্নটা রেইজ করেছেন যে আমাকে বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এবং উনি মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয় নাই। সাকিব আল হাসানকে হুমকি দেওয়ার 24 ঘন্টার মধ্যে যুবককে গ্রেপ্তার করা হলো, আর নূরের মামলাই নেওয়া হচ্ছে না। আপনি কিভাবে দেখছেন স্যার? আপনি যে প্রশ্নটি করেছেন সেটা অত্যন্ত যৌক্তিক। আমি এটুকু বলতে পারি যে এই প্রশ্নের যৌক্তিকতা নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করতে পারে। আমি আইনের ছাত্র নই, তারপরেও যদি আইনের ভাষায় জবাব দেওয়ার চেষ্টা করি, আশা করি মানুষ সেটা গ্রহণ করতে পারে, কারণ একটা আইনি প্রশ্ন আপনি করেছেন। দেখুন, আইনের ভাষায় একটি কথা আছে, তাকে বলা হয়
non-differential application of law. আমাদের সঙ্গে যে প্রফেসর সাহেব আছেন তিনি হয়তো আমার সঙ্গে একমত হবেন। অর্থাৎ সহজ বাংলা আমরা যেটা বলি যে এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক জায়গায় হয়তো এটা হতে পারে, হয়, এটা বাস্তবতা। তার অর্থ নয় যে সেই বাস্তবতাকে আমরা গ্রহণ করবো। বাস্তবতাটা হচ্ছে এই যে ধনী ক্ষমতাবান লোকের উপরে আইন একভাবে প্রয়োগ করা হয়, আর অন্যদিকে দরিদ্রের উপরে আইন অন্যভাবে, যার ক্ষমতা নেই, যার প্রভাব নেই, যার প্রতিপত্তি নেই, তার উপরে আইন অন্যভাবে প্রয়োগ করা হয়। অত্যন্ত দুঃখজনক। আসলে যেই দেশে পৃথিবীর আইনের শাসন আছে সেই দেশে কিন্তু এটা হতে পারে না। আমরা দেখেছি, আপনি অস্ট্রেলিয়াতে বসবাস করেন, আমি একটু আগে নিউজিল্যান্ডের উদাহরণটি দিয়েছি, এবং আমি ইংল্যান্ড বা ইউরোপের অন্যান্য দেশের উদাহরণগুলি আপনাদের সামনে চেষ্টা করি। আমি বলছি না যে এটা হয় না, কিন্তু আমরা যাতে যে দেশগুলিকে আমরা উন্নত দেশ বলি, যে দেশগুলোকে আমরা সভ্য দেশ বলে বিবেচনা করি, তারা কিন্তু এভাবেই চেষ্টা করে যাতে আইন সকলের ওপরে সমানভাবে প্রয়োগ করা হয়। এটা হচ্ছে সভ্যতা, এটা সভ্যতার নিদর্শন। আমরা সেই সভ্যতার সোপানে আমরা আরোহণ করার চেষ্টা করছি, কবে কবে সেই শীর্ষে পৌঁছতে পারবো আমি জানি না। কিন্তু স্যার, আমরা তো বাংলাদেশের মন্ত্রী তথা বিভিন্ন নেতাকর্মীদের অলওয়েজ বিভিন্ন সভা সমিতি এবং টক শোতে ওনারা খুব জোর গলায় বলেন যে সরকার আইনের সম অধিকার সবার প্রতি প্রত্যেক জনগণের যেন উপভোগ করতে পারে, সেই ব্যাপারে ওনারা খুব সোচ্চার। তো ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? আপনি কি মনে করেন? এটা তখনই আসবে দেশে, যখন দেশে গণতন্ত্রের প্রচলন, নর্মস এন্ড প্র্যাকটিসেস অফ ডেমোক্রেসি যখন আমরা দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, যখন আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা নিশ্চিত করতে পারবো, যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বিদায় নিতে হয় হুমকির মুখে, সেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা আইনের শাসন কোন পর্যায়ে আছে সেটা তো আপনারা থেকেই বুঝতে পারেন। আমি অধিকতর ব্যাখ্যায় যেতে চাই না, কিন্তু এটা অত্যন্ত স্পষ্ট। আজকে আমরা যে পরিবেশে আছি, যে পরিস্থিতিতে আছি, সেখানে সকলের উপরে আইন সমানভাবে প্রয়োগ হচ্ছে না। কাজেই নূর, ভিপি নূর যে অভিযোগটি করেছে সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত, এবং আমরা বিশ্বাস করি যে আমরা এই ধরনের একটি সমাজ ব্যবস্থায় আগামীতে এগোবো, যেখানে প্রত্যেক মানুষের অধিকার সমানভাবে নিশ্চিত হয়। কিন্তু আজকে আমরা গণতন্ত্রবিহীন অবস্থায় রয়েছি, যে অবস্থায় রয়েছি, সেখানে সেই সমতা আমি জানি না কখন আসবে, কবে আসবে। তবে আমরা প্রত্যাশা করি দেশের মানুষ সংগ্রামের মাধ্যমে, পৃথিবীর ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, তাহলে আপনারা দেখবেন যে এই মানব অধিকার অর্জন, মানুষের সম অধিকার অর্জন, গণতন্ত্র অর্জন, জবাবদিহিতা অর্জন, ভোটের অধিকার অর্জন, এগুলো কোনো দেশেই কিন্তু খুব সহজভাবে হয়নি, এবং কখনোই এগুলো কোনো সহজ ছিল না। যারা ক্ষমতাবান, যারা অর্থ বিত্ত বৈভবের অধিকারী, তারা সবসময় প্রভাব বিস্তারের চেষ্টা করে, তারা দরিদ্র এবং যারা সমাজে অবহেলিত এবং যারা অনগ্রসর তাদের উপরে তারা জুলুম করে। এটা পৃথিবীর ইতিহাস থেকে আমরা দেখেছি। সেই অসম সমাজ থেকে আমরা উত্তরণ করতে পারবো, সেই আন্দোলন, সেই সংগ্রাম আমরা নিরন্তর করে যাচ্ছি। একটা কথা আছে, ভিজিলেন্স ইজ দ্য ইটারনাল প্রাইস অফ ডেমোক্রেসি। কাজেই আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম আজকে থেকে প্রায় 50 বছর আগে গণতন্ত্রের জন্য, কিন্তু তার অর্থ এটা নয় যে বাংলাদেশ নিশ্চিন্ত হয়ে গেছে। বাংলাদেশে গণতন্ত্র এখন নেই। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আমাদের নিরন্তর মূল্য দিতে হবে। এটাই হচ্ছে প্রকৃতির সত্য। আমি এই মুহূর্তে প্রশ্ন রাখতে চাই শ্রদ্ধেয় ডক্টর হুমায়ুন চৌধুরী রানা ভাইয়ের কাছে। রানা ভাই, আপনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে আছেন এবং আপনি সমাজসেবা বলেন, রাজনীতি বলেন, কমিউনিটি সার্ভিস বলেন, সবকিছুতে আপনার পদচারণা আমরা লক্ষ্য করি। তো আপনার কাছে আপনি কখনো ভাবে লক্ষ্য করেছেন যে সমাজের উচ্চ স্তরের নাগরিক বলে সে আইনের তথা রাষ্ট্রীয় সুবিধাগুলো ভিন্নভাবে উপভোগ করবে সাধারণ জনগণের মধ্য বাইরে থেকে? এই ধরনের কোন সিচুয়েশন আপনি কি লক্ষ্য করেছেন কখনো? ধন্যবাদ। আমরা যেসব ডেভেলপ কান্ট্রিতে আমরা বাস করতেছি, অস্ট্রেলিয়ার মতো দেশে,
অস্ট্রেলিয়াতে এসবের তো কোনো আমি দেখবো কেন কেউ কোনো কমিউনিটির লোকই কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন এই তো ফ্রম দ্য ল পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ডিসক্রিমিনেশন আমি নিজে দেখিও নাই, আমি ফিলও করি নাই, এবং এইসব দেশে এইসবের প্রশ্নই উঠে না। এরা সবাইকে ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল রাইটস, এইটা নিয়েই আমরা এখানে সবাই চলতেছি আছি। ইনশাল্লাহ আমার 25 বছরের জীবনে আমি এখানে এবং আমি বিভিন্ন দেশেও ভ্রমণ করেছি, সব দেশেই সবাই তাদের ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল রাইট নিয়ে বাস করতেছে। অ্যাটলিস্ট আমাদের নট লাইক বাংলাদেশে আমাদের কোনো এক্সটেন্টেই আমাদের সেই ইকুয়াল অপরচুনিটি নাই। আপনি যে প্রশ্ন করলেন ডক্টর মঈন খানকে, এই প্রসঙ্গে দেখেন, এই যে আইন বিভিন্ন ভাবে, আইনের প্রয়োগ বিভিন্ন ভাবে হচ্ছে। নিজেদের দলীয় লোকজনের জন্য, সরকার দলীয় লোকজনের জন্য একরকম আইন, এরা সবাই আইনের ঊর্ধ্বে, আর বিরোধী দল বা সাধারণ নাগরিক তারা কোনো আইনের কোনো আশ্রয় পাচ্ছে না। এটা তো স্পষ্টতই, বহুদিন ধরেই এটা স্পষ্ট। সুতরাং এই যে ইনস্ট্যান্ট, এই পার্টিকুলার এই কেস, সাকিবুল হাসান উনি একটা সরকারের দলীয় একটা আস্থাভাজন মানুষ, ডেফিনেটলি ওনার পক্ষ হয়ে আইন শৃঙ্খলা বাহিনী ওনার পক্ষ হয়ে নিজেদের থেকেই ওনার বিবাদী হয়ে ওনার পক্ষে কেস করেছেন। আমাদের রাস্তায় গণমানুষের রাইটসের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য মাঠে যে ব্যক্তি লড়াইতে নামছে, তার জন্য বিভিন্ন তাকে সরকারের কাছে তার কোনো আইনের আশ্রয় নাই। এতে থেকেই আমরা বুঝতে পারি, দেখতে পারেন যে কি ধরনের ডিসক্রিমিনেশন হচ্ছে দেশে, কিভাবে আমাদের আইন প্রয়োগ সংস্থা বা আইনের শাসন কিভাবে বাংলাদেশে এখন চলছে, সেটা সারা বিশ্বের কাছেই উন্মুক্ত। জি, ধন্যবাদ শ্রদ্ধেয় চৌধুরী হুমায়ুন রানা ভাই। আমি এই মুহূর্তে আব্দুল মঈন খান স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি জেনে থাকবেন যে সম্প্রতি ঘটে গেল পৃথিবীর তথা সারা জাগানো তথা পৃথিবী কাঁপানো নির্বাচন, আমেরিকার নির্বাচন, যেখানে ট্রাম্প প্রশাসন তথা ডোনাল্ড ট্রাম্প একজন উগ্র মেজাজের মানুষ এবং উনি এই পর্যায়ে এখনো পরাজয় স্বীকার করে নাই। বাট আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে যে জো বাইডেনই এবং ক্যামেলা হ্যারিস ওনারা পরবর্তীতে সরকার গঠন করবেন। তো আপনি কি মনে করেন যে ওনাদের ক্যামেলা হ্যারিস এবং জো বাইডেন প্রশাসন যদি যখন ক্ষমতা গ্রহণ করে, তার পরবর্তীতে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের রাজনীতিতে কি কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। আমি আমেরিকা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচন নিয়ে আপনার পূর্ববর্তী যে প্রশ্নগুলো ছিল তার কিছুটা রেফারেন্স আমি দিয়েছি ইতিমধ্যে। তবে এখন আপনি যে প্রশ্নটি করেছেন এটি একটি নির্দিষ্ট প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের মতো দেশে একটা বাস্তবতা, হয়তো অনেকে শুনতে ভালো লাগবে না, কিন্তু অনেক অপ্রিয় সত্য রয়েছে, যেটা আমি মনে করি আমাদের স্পষ্ট করে বলা উচিত। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের তালিকায় বিভিন্ন গুরুত্ব অনুযায়ী যে স্থানে অবস্থান করছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের সমাজনীতি, আমাদের অর্থনীতি অনেকাংশেই কিন্তু বহির্বিশ্বের উপরে নির্ভরশীল। এই কথাটি অস্বীকার করতে চলবে না। আমি স্বীকার করি যে আমাদের দেশের রাজনীতির মুখ্য যে উপযোগ্য সেটা হচ্ছে জনগণ। হ্যাঁ, জনগণকে নিয়ে আমরা সেটাই করি, কিন্তু তারপর পাশাপাশি বৈদেশিক যে প্রভাব, বিদেশের যে প্রভাব এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশগুলো, যেমন আমেরিকার কথা আপনি এখানে উল্লেখ করেছেন, আমেরিকা, তারপর ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, চায়না, রাশিয়া, মূলত এইসব দেশগুলোর যে প্রভাব সেগুলো আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারি না। কাজে আপনি যে প্রশ্নটি করেছেন এটা সেই কারণেই আমি বলেছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের যে পরিবর্তন, তার কি প্রভাব আমাদের দক্ষিণ এশিয়া অথবা দক্ষিণ পূর্ব এশিয়া অথবা আমরা সেটাকে বলি যে সাউথ প্যাসিফিক ইন্ডিয়ান ওশেন রিম, সেই অঞ্চলে
সেটা কিভাবে পড়বে, এই বিষয়টি কিন্তু এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে আমার যেটা ধারণা, আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন, আমেরিকার যে নির্বাচনটি, এটা একটু গভীরে গিয়ে আমাদের নিরীক্ষা। একদিকে আমরা লক্ষ্য করেছি যে আমেরিকায় বাইডেন 8 কোটি 80 মিলিয়ন ভোট পেয়েছেন, আর তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন 74 মিলিয়ন। কাজে এখানে একটি জিনিস দেখতে হবে যে বিগত 4 বছরে আমেরিকার সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিতে যে পরিবর্তনগুলো জনাব ট্রাম্প আনার চেষ্টা করেছিলেন, আমেরিকার যে বেস ভোটার, অর্থাৎ যারা তৃণমূলের ভোটার এবং যারা রাজপথের ভোটার, তারা যে সেগুলোকে অতটা প্রত্যাখ্যান করেছে তা আমার মনে, আমি কথাগুলো বলছি, অনেকে হয়তো আমার কথা পছন্দ নাও করতে পারে, কিন্তু আপনি বিশ্লেষণ করলে দেখবেন যে আমার কথা যুক্তি আছে। না হলে 74 লক্ষ ভোট এত কিছু পরে ট্রাম্প সাহেবের বাবার কথা নয়, কিন্তু তিনি কিন্তু সেটা পেয়েছেন। মানুষের সাইকোলজিকে তিনি উস্কে দিয়েছেন, তিনি ইগো বুস্টিং করেছেন, এবং তার রাজনৈতিক কারণে এগুলি হচ্ছে রাজনৈতিক ট্যাকটিক। এই রাজনৈতিক ট্যাকটিকগুলি তিনি ব্যবহার করেছেন, এগুলো সঠিক না হতে পারে, ব্যাঠিক হতে পারে, কিন্তু ওই ব্যাঠিক ট্যাকটিকগুলি কিন্তু ব্যবহার করে তিনি 74 লক্ষ মানুষের ভোট পেয়েছেন। কাজে এটাকে সম্পূর্ণ উপেক্ষা করে আমরা যদি মতামত দিই, তাহলে কিন্তু আমাদের মতামত সঠিক হবে। কাজে এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তার পাশাপাশি আমি যে কথা বলব সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি দেখুন, আমেরিকার যে বিদগ্ধ সমাজ, আমেরিকার যে সিভিল সোসাইটি, আমেরিকার যে এডুকেটেড ক্লাস, আমেরিকার যে বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর এবং ইন্টেলেকচুয়ালস, তারা কিন্তু একতরফাভাবে বাইডেনকে সমর্থন করে দিয়েছে। কেন সমর্থন করে দিয়েছে? কেননা যারা গণতন্ত্রকে শ্রদ্ধা করে, তারা ইনস্টিটিউশনকে শ্রদ্ধা করে, এবং সেই কারণে তারা আমেরিকার যুক্তরাষ্ট্রের 244 বছরে তারা যেভাবে আমেরিকার যুক্তরাষ্ট্রের ভালো গুণগুলোকে তারা যেভাবে সৃষ্টি করেছে, সেইগুলোকে তারা ধ্বংস হতে দিতে চায় না বলেই তারা কিন্তু এককভাবে বাইডেনকে সমর্থন করছে। এটা একদিকে আমি আমি এই আমাদের প্রাচীন ভারতের একটি ফ্রেজ আমি ব্যবহার করতে চাই, এটা এক ধরনের সুর এবং অসুরের যুদ্ধ। এটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন সময়ে আছে, এবং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। আমি অবাক হয়ে গেছি যখন আমেরিকার বর্তমান প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষিতে অ্যাট দিস জাঙ্কচার অফ টাইম আমেরিকার যুক্তরাষ্ট্রের মতো দেশও এটা কিন্তু প্রতিহত হয়েছে এই সুর। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে বিশ্বাস করি সেটা হচ্ছে যে অসুরকে মানুষ পরাজিত করবে, সেটা হয়তো খুব শিগগির হয়, অনেক সময় সময় হয়। এবং এই প্রেক্ষিতে আপনি যে পরিবর্তনের প্রশ্নটি এনেছেন, দক্ষিণ এশিয়া অঞ্চলে আমেরিকার নীতির পরিবর্তন, সেটা আমি এই বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমি এটা খুব খুব সহজে রাতারাতি কোনো পরিবর্তন বড় ধরনের আসবে আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি। কেননা এটা শুধু একজন ব্যক্তির পরিবর্তনের বিষয় নয়, এটা মানুষের মানসিকতার পরিবর্তনের বিষয়। এখানে যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসবে, সেই অ্যাডমিনিস্ট্রেশনের পরিবর্তনের বিষয়। আপনারা জানেন যে আমেরিকার যুক্তরাষ্ট্রের সিস্টেমটি এরকম, সেটা অস্ট্রেলিয়া থেকে আলাদা, বিলেত থেকে আলাদা, এবং বাংলাদেশ থেকেও আলাদা। আমেরিকার যে সিভিল সার্ভিস, সেটা কিন্তু ভিন্ন ধরনের সিভিল সার্ভিস। একজন প্রেসিডেন্ট যখন আসেন, তার সঙ্গে প্রায় 40-50 হাজার অ্যাডমিনিস্ট্রেশনের লোক তিনি সঙ্গে নিয়ে আসেন, এবং একজন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরো অ্যাডমিনিস্ট্রেশন পরিবর্তন হয়ে যায়। সেটা কিন্তু বিলেতে হয় না, অস্ট্রেলিয়ায় হয় না, নিউজিল্যান্ডে হয় না, বাংলাদেশে হয় না, এমনকি ভারতেও হয় না। কাজে সেই পরিপ্রেক্ষিতে আমেরিকায় নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আসবে, তাদের কি আচার আচরণ, চিন্তাধারা এবং মানসিকতা, এগুলো আমাদের ভেবে দেখতে হবে। এবং আমি অবশ্য এটা আশাবাদী যে তাদের চিন্তাধারায় পরিবর্তন আসবে, যা আমি একটু আগেও বলেছি, যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, মানুষের অধিকারের নিশ্চিত করার যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতি এগিয়ে যাওয়া, এই পরিবর্তনগুলো আমেরিকান সমাজে আসবে বাইডেন আসার পরে। তবে এটা কি খুব দ্রুত আসবে নাকি একটু সময় নেবে বা কতদিন পরে আসবে, এবং একটি সিস্টেমকে রাতারাতি পরিবর্তন করা যায় না। কাজে এই প্রেক্ষিতে আমি শুধু এইটুকু বলবো
যে আমেরিকার যুক্তরাষ্ট্রে যে ধারাটি ট্রাম্প মাত্র 4 বছর সময়ের ভেতরে সৃষ্টি করে গেছে, সেটা যে মাত্র 4 বছরে বিদায় হয়ে যাবে সেটা নাও হতে পারে। পরিবর্তন আসবে, অবশ্যই আসবে, ধীরে ধীরে আসবে। যেমন আপনারা শুনেছেন বাইডেন যে তার মূল নীতিগুলি তিনি বিশ্লেষণ করেছেন, তিনি স্পষ্ট বলেছেন তিনি বিভেদের রাজনীতিতে বিশ্বাস করেন না। দেখুন কথাটি বাংলাদেশের বেলায় কত প্রযোজ্য। আমরাও কিন্তু সবসময় বলছি আমরা বিভেদের রাজনীতিতে বিশ্বাস করি না। তিনি বলেছেন আমি যেদিন প্রেসিডেন্ট নির্বাচিত হব সেদিন শুধু আমি এমন প্রেসিডেন্ট হব না, কেবলমাত্র লাল প্রেসিডেন্ট হব না, কেবলমাত্র নীল প্রেসিডেন্ট হব না, আমি সমগ্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হব। কাজে এই কথাগুলি উচ্চ করা কথা। এই পরিবর্তনগুলি তিনি যে নীতি গুলো তিনি ব্যাখ্যা করেছেন নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে, এই নীতিগুলি যখন তিনি ইমপ্লিমেন্ট করবেন তার অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, যখন ইমপ্লিমেন্ট করতে সক্ষম হবে, তখন আমি বিশ্বাস করি বাংলাদেশে বা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ, সেখানে যে মানব অধিকারের উপরে অন্যায় হচ্ছে, যে দেশে গণতন্ত্র অপসৃত হয়েছে, সেখানে বিষয়গুলো তাদের দৃষ্টিতে আসবে এবং তারা এই বিষয়গুলির দিকে মনোযোগ দেবেন, এই বিশ্বাস আমার আছে। তবে সেটা কত দ্রুত হবে বা কত দিন সময় লাগবে সে সম্বন্ধে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যুক্তিযুক্ত হবে। জি ধন্যবাদ স্যার। আমি এই মুহূর্তে প্রশ্ন রাখতে চাই ডক্টর প্রফেসর হুমায়ুন চৌধুরী রানা ভাইয়ের কাছে। রানা ভাই, আপনি জেনে থাকবেন যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খুব ফলাও করে প্রচার করা হচ্ছে যে বাইডেন প্রশাসনের প্রথম কাজ হবে পৃথিবীর যে প্রান্তে গণতন্ত্র নেই, স্বৈরশাসন যেখানে খুব মানে ঝেঁকে বসেছে, সেখানে যারা আছে তাদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছে। অনেকগুলো গণমাধ্যমে এগুলো আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি। তো বাংলাদেশেও তো গণতন্ত্র নিয়ে অনেক শঙ্কা, যেখানে একটু আগে আমাদের আলোচনায় ছিল যে আমেরিকার পার্লামেন্টে, বাংলাদেশের পার্লামেন্টে তথা ইউরোপিয়ান ইউনিয়নে বিভিন্ন জায়গায় উচ্চারিত হচ্ছে। তো বাংলাদেশে কি কোনো ধরনের পরিবর্তন তথা বাংলাদেশের ক্ষেত্রে বাইডেন প্রশাসন কোনো প্রভাব ফেলতে পারে? আপনি কি মনে করেন সজ্জা রানা ভাই? ধন্যবাদ। আসলে মিডিয়ার ব্যবসা মিডিয়া করবেই। মিডিয়ার প্রপাগান্ডা অনেক অনেক পজিটিভও হয়, নেগেটিভও হয়। আমেরিকার নতুন প্রেসিডেন্ট যিনি ইলেক্টেড, আমি হোপফুল যে মিডিয়া যা বলছে তার অন্তত টু সার্টেন এক্সটেন্ট মানুষ, পৃথিবীর মানুষ অন্তত একটু আমেরিকার থেকে একটা পজিটিভ অ্যাটিটিউড দেখবে, একটা পজিটিভ আউটকাম পাবে সবার ক্ষেত্রে। কিন্তু আমেরিকা নিজেদের পলিসিগত কারণে তারা নিজেদের ন্যাশনাল ইস্যুতে তারা সবসময় কোথাও কোনো সময় কম্প্রোমাইজ করে না। এটা ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হোক আর রিপাবলিকান প্রেসিডেন্ট হোক, তবে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হিসাবে এবং জো বাইডেনের বেসিক রাজনীতি শুরু করছে, বেসিক থেকে উনি রাজনীতি করে আজকে প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে। সুতরাং ওনার এই রাজনীতির অভিজ্ঞতাটা তো ওনার প্রচুর। ওনার যে সমস্ত স্ট্যান্ডগুলা, যে কি ইস্যুগুলা, সেগুলা হলো উনি যেটা নিয়ে কাজ করবে ডিক্লেয়ার দিছে, সেটা হলো করোনা ভাইরাস নিয়ে তার কাজ, জব, মানি, রেস, ক্লাইমেট চেঞ্জ, ফরেন পলিসি, হেলথ, ইমিগ্রেশন এন্ড এডুকেশন। তো রেস হিসাবে উনি ওনার রেসের ব্যাপারটা উনি ওনার দেশে উনি ইলেকশনের সময় উনি প্রমাণ করে দিয়েছে যে উনি নিজের মুখেই এটা আমরা শুনতে পাচ্ছি যে উনি খুবই কনসিডারেটেড এবং উনি সব রেসেরই ইকুয়াল অপরচুনিটি এবং ইকুয়াল রাইটস উনি ওখানে এস্টাবলিশ করবে, এবং এইটা সম্বন্ধে আমি খুব হোপফুল হি উইল ডু দ্যাট। এবং হিউম্যানিটেরিয়ান ইস্যু নিয়ে উনার যে কনসার্ন, এ ভেরি হাই স্ট্রং কনসার্ন ওনার সারা পৃথিবীর হিউম্যানিটেরিয়ান ইস্যুগুলা নিয়ে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশে হিউম্যানিটেরিয়ান ইস্যুগুলা অতি প্রকট আকার ধারণ করেছে। এই যে এক্সট্রা জুডিশিয়ারি যে কিলিং, তারপরে গুম, খুন, রাহাজানি, অ্যাবিউজিং, তারপরে পলিটিক্যাল অ্যাবিউজিং, মানুষের কথা বলার অধিকার নাই, এই সমস্ত বিষয়ের উপর ওনার কড়া নজর আছে বলে আমি মনে করি।
শুধু বাংলাদেশে না, দক্ষিণ এশিয়ার সেসব দেশগুলোতে এই সমস্ত জিনিসগুলা এক্সিস্ট করতেছে, এর উপর উনি একটা কড়া নজর আছে এবং আমার মনে হয় উনি একটা স্ট্রং স্ট্যান্ড নেবে এবং সেটা উনার বক্তব্যতে এবং উনার ইলেকশন ক্যাম্পেইনে প্রকাশ পেয়েছে এবং আমাদের বিশ্বাস যে আমাদের দেশের অনেক উপকারে আসবে। তবে একটু টু সার্টেন এক্সটেন্ট আমরা যেভাবে মিডিয়া যেভাবে এত বিশাল আকারে প্রপাগান্ডা করে সেই আকারে না হলেও একটা চেঞ্জ আসবে পৃথিবীর সব দিকে, এমনকি আমাদের বিশেষ করে দক্ষিণ এশিয়াতে। যদিও আপনারা ইদানিং শুনেছেন কমলা হ্যারিসের যে বক্তব্য ইসরায়েল এবং প্যালেস্টাইন নিয়ে বক্তব্য, সেটা যদিও দুঃখজনকভাবে উনার সেটা তাদের একটা ন্যাশনাল ইস্যু এবং এটা একটা স্বার্থ, তাদের নিজস্ব ইন্টারেস্ট নিয়ে সেই একতাগুলো উনি বলে থাকতে পারেন হয়তো। তবে জো বাইডেন আমাদের একটা মনে রাখতে হবে, জো বাইডেন ইজ নট অ্যালোন। পাকিস্তান আমাদের দেশের মতো এক ব্যক্তি শাসিত দেশ না। জো বাইডেনের প্রচুর অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া থাকবে, ক্যাবিনেট থাকবে, সবার সাথে কনসাল্ট করে সবার মতামত নিয়েই যে দেশে যেভাবে যে রকম ব্যবস্থা নেওয়া দরকার সেটা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য হিউম্যান বিইং সেটা উনি করতে যাবে বলে আমার আশা। জি ধন্যবাদ প্রফেসর হুমায়ুন চৌধুরী রানা ভাই। আমি ডক্টর মঈন খান স্যারের কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। বিভিন্ন গণমাধ্যম তথা বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে শোনা যায়, আমি বিভিন্ন ফেসবুকের স্ট্যাটাস থেকে দেখেছি, অনেক উল্লেখ করার মতো নামগুলো নাই বললাম, সেখানে বলা হয় যে ডেমোক্রেটদের সাথে বিএনপির একটা ভালো সম্পর্ক। আপনি কি বলবেন, কিভাবে মূল্যায়ন করবেন? প্রশ্নটি আবার করবেন। আমেরিকার ডেমোক্রেট পার্টির সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির একটা ভালো সম্পর্ক, এটা বিভিন্ন গণমাধ্যম এবং আমি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন উল্লেখ করার মতো ব্যক্তিবর্গের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন টক শো তথা বিভিন্ন লেখনির মাধ্যমে শুনেছি। আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই বক্তব্যকে? দেখুন, এই প্রশ্নটি খুব সেন্সিটিভ এই কারণে যে বিভিন্ন দেশের মধ্যে যে সম্পর্ক সেটা রাজনৈতিক দলের মধ্যে হয়, সেটা সরকারে হয়, এটা সত্যি। কিন্তু আমি যেটা মনে করি যে এই সম্পর্কটি তখনই লাস্টিং হয়, সুদূর প্রসারী হয় এবং স্থায়ী হয় যখন দুটি দেশের সম্পর্ক হয় দুটি দেশের মানুষে মানুষ। এটাই হচ্ছে মূল কথা। আর দ্বিতীয়ত আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষিতে যদি আমরা বিবেচনা করি তাহলেও কিন্তু দলের সঙ্গে দলের সম্পর্ক এটা থাকে। এটা একটি ক্ষেত্রে কিন্তু খুব বেশি কার্যকর হয়, এটা আমি ফ্র্যাঙ্কলি বলতে পারি, আমার বলতে কোনো দ্বিধা নেই। সাধারণত আমরা যেটা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে বামপন্থী যে দলগুলো থাকে তাদের মধ্যে একটা সখ্যতা থাকে, তাদের মধ্যে একটি যোগাযোগ থাকে এবং তাদের মধ্যে একটি বাঁধন থাকে। কিন্তু তার অর্থ এই নয় যে অন্য বিভিন্ন দলের মধ্যে আন্তর্জাতিকভাবে সে ধরনের কোনো লিঙ্কেজ প্রতিষ্ঠিত আছে অথবা লিঙ্কেজ প্রতিষ্ঠা করার কোনো সচেতন প্রচেষ্টা কখনো করা হয়েছে এটা আমার জানা নেই। তবে এটা সত্য, আপনারা জানেন যে ইন্টারন্যাশনালিস্ট বলে একটি কথা আছে যেটা সমাজতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ তারা এক সময় খুব জোর গলায় বলতো, যদিও আজকের প্রেক্ষাপটে সেই কথাটি খুব বেশি একটা আমরা শুনি না, সেটা হচ্ছে যে যারা সমাজবাদ করে তাদের দেশকালের কোনো সীমারেখা নেই। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে, ধরুন মধ্যমপন্থী রাজনৈতিক দল অথবা উদারপন্থী রাজনৈতিক দল, তাদের বেলায় কিন্তু আপনি যদি পৃথিবীর রাজনীতির ইতিহাস পর্যালোচনা করেন তাহলে সেই ধরনের কোনো যোগসূত্র অ্যাক্রস দ্য বর্ডার সেটা খুঁজে পাবেন বলে আমার মনে হয়। ঠিক আছে, সাময়িক হয়তো এক দলের একজন নেতার সঙ্গে আরেক দলের একজন নেতার সাময়িক বন্ধুত্ব সৃষ্টি হয়, সেটা আমরা দেখেছি। কিন্তু তার অর্থ এটা নয় যে দলগতভাবে তারা একে অপরের সঙ্গে একটা কঠিন বন্ধনে আবদ্ধ আছে।
ডেমোক্রেটিক পার্টির সঙ্গে, যেমন আমি আমার নিজের ব্যক্তিগত উদাহরণটি আপনার এখানে উপস্থাপন করতে পারি। ধরেন আজকে 1992 সাল থেকে আজকে 2020 সাল, 28 বছর যাবত আমি আমেরিকার যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রত্যেকটি কনভেনশন, 4 বছর পর পর নির্বাচনের আগে যে কনভেনশন হয়, আমি সেখানে আমন্ত্রিত হয়েছি, অংশগ্রহণ করেছি, বক্তব্য রেখেছি, তাদের সঙ্গে ভাবের আদান প্রদান করেছি। এটা সত্যি তাদের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক আছে। এবং পাশাপাশি আপনি যদি তুলনামূলকভাবে জানতে চান, এটাও আমাকে অকপটে বলতে হবে যে আমি কিন্তু আমেরিকার রিপাবলিকান পার্টির কোনো কনভেনশনে আমন্ত্রিত হইনি অথবা যাইনি। কাজে সেই প্রেক্ষিতে যদি আপনি বলতে চান যে হ্যাঁ আমার সঙ্গে ডেমোক্রেটিক পার্টির একটি ঘনিষ্ঠতা, একটি বন্ধুত্ব সৃষ্টি হয়েছে প্রায় দীর্ঘ 30 বছর ধরে, এটা সত্যি। কিন্তু সেইভাবে যে একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি রাজনৈতিক দলের কোনো ফর্মাল বন্ধন সৃষ্টি হয়েছে, আমি বলবো যে যদিও মিডিয়াতে সেটা লিখে থাকতে পারে, একটু আগে আমাদের প্রফেসর হুমায়ুন সাহেব যে কথাটি বলেছেন যে মিডিয়া অনেক সময় স্পেকুলেশন করে, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমান নির্বাচনের প্রেক্ষিতে অনেক কিছু স্পেকুলেশন করেছে। আপনি যে আগের প্রশ্নটি করেছেন সেটাও কিন্তু একটি স্পেকুলেটিভ রিপোর্টিং এর ভিত্তিতেই আপনি করেছেন। কাজে স্পেকুলেশন ইজ অলওয়েজ এ স্পেকুলেশন, যেটা বাস্তবতা সেটা অনেক সময় স্পেকুলেশনের সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। জি ধন্যবাদ স্যার। আমি অনুষ্ঠানের খুব শেষ অংশে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানে আমাদের লাস্ট প্রশ্নটা করতে চাই স্যারকে। স্যার আপনি জেনে থাকবেন যে কথাটা হাস্যকর হলেও সত্যি, যে আমরা তার আগে দেখেছি যে কর্মকর্তাদের, বাংলাদেশ সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়া নিয়ে একটা হিড়িক পড়ে যায়। সেখানে অনেকগুলো বিতর্কিত যে দল বেঁধে একসময় আমরা দেখলাম যে সাফ ফুটবলে বাংলাদেশে 17 সদস্যের, খুব কয়েক বছর আগে 17 সদস্যের মেম্বার টিম যাবে, সেখানে কর্মকর্তা গিয়েছে 27 জন। তো এবং তার আগে দেখলাম যে খিচুড়ি রান্না শিখতে বিদেশে যাওয়ার জন্য প্রপোজ করা হয়েছে, পরবর্তীতে সেটা হয়নি। সম্প্রতি আমরা দেখেছি যে ঘাস চাষ করার জন্য বিদেশে 32 কর্মকর্তা বিদেশ যাবেন, এবং অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে বরাদ্দ চাওয়া হয়েছে প্রত্যেক মেম্বার 10 লক্ষ টাকা করে, 3 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। কি বলবেন জিনিসটা, আপনি কিভাবে দেখছেন প্লিজ? এই প্রশ্নটি কি আমাকে করেছেন? জি আপনাকে করেছি। জি 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 ডক্টর আব্দুল মঈন খান স্যার আপনাকে করেছি। আপনি উদাহরণটি দিয়েছেন একটি, পাশাপাশি আরেকটি উদাহরণ আপনি নিজে বলেছেন যে প্রশ্নটি হাস্যকর পর্যায়ে চলে গিয়েছে। আসলে প্রশ্নটি হাস্যকর পর্যায়ে নয়, প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। ঘটনাটি হাস্যকর পর্যায়ে, যা ঘটছে বাস্তবে বাংলাদেশে এখন যা হচ্ছে সেটা কিন্তু হাস্যকর পর্যায়ে চলে গেছে। যেমন অন্য যে দ্বিতীয় যে উদাহরণটি, সেটি হচ্ছে, আমি একটু সেটা আরো একটু স্পষ্ট করে বলতে চাই, হ্যাঁ, যে খিচুড়ি রান্না শিক্ষার জন্য আমাদের দেশ থেকে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রে বাবুর্চি পাঠাতে হবে, এবং তার জন্য কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা ব্যয় হবে। হাস্যকর তো বটে। আসলে কথাটি বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু মানুষের সত্য জানার অধিকার রয়েছে। আমার যে ধারণা, এবং আমাদের দেশের এমনকি একজন অতি সাধারণ মানুষ, আমরা তৃণমূলের মানুষ, আমি এভাবে বলি, যে যিনি ধরেন আমরা রাজনীতিক হবার সুবাদে আমরা গণমানুষের সঙ্গে নিয়ত চলাফেরা করি, তাদের কথা শুনি, তাদের মনের চিন্তাধারা সম্বন্ধে জানার চেষ্টা করি, এবং তারাও অকপটে আমাদের বলে। তো কাজে একজন দেশের সাধারণ মানুষও কিন্তু এগুলো নিয়ে হাসাহাসি করে, এবং আপনি সঠিকভাবে বলেছেন যে বিষয়টি হাস্যকর, আপনার প্রশ্নটি হাস্যকর নয়। কাজে দেখুন, খিচুড়ি রান্না শেখার জন্য বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে ট্রেনিং এর জন্য পাঠাতে হবে, এর যে হাস্যকর ঘটনা কি হতে পারে? কিন্তু এর পেছনের যে সত্যটি, সেই সত্যটি কিন্তু হাস্যকর নয়, সেই সত্যটি কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং আমাদের বাংলাদেশের জন্য ক্ষতিকর। সেটা হচ্ছে দুর্নীতি। এটা ঘটনাগুলো ঘটছে দুর্নীতির কারণে। শুধু এই ক্ষেত্রে নয়, আমি এখানে উল্লেখ করতে চাই বাংলাদেশের বড় বড় মেগা প্রজেক্ট। আমরা গল্প শুনি, সত্য মিথ্যা বলতে পারবো না, দর্শকরা বলতে পারবেন, দেশের সাধারণ আপামর সাধারণ বলতে পারবেন। এখন সরকারে নাকি যদি 100 কোটি টাকার কোনো প্রজেক্ট নিয়ে যাওয়া হয়, তাহলে সেখানে নাকি উপর থেকে বলে দেওয়া হয়, আরে এটা কি প্রজেক্ট এনেছো, 1000 কোটি বানিয়ে আনো, 100 টাকার কি কোনো প্রজেক্ট হয়? অর্থাৎ বুঝতে পারেন আপনারা
যে সেই প্রজেক্টের টাকা কোথায় যাচ্ছে, কিভাবে ব্যয় হচ্ছে। সাধারণ মানুষের ধারণা অত্যন্ত সহজ কথায় বলি, মেগা প্রজেক্ট, মেগা তৈরি। আপনি যে উদাহরণটি দিয়েছেন সেটা তারই একটি স্পষ্ট একটি বহিঃপ্রকাশ মাত্র, আর কিছু না। জি, ধন্যবাদ স্যার আব্দুল মঈন খান। আমি অনুষ্ঠানের শেষ প্রশ্নটি করতে চাই শ্রদ্ধেয় ডক্টর হুমায়ুন চৌধুরী রানা ভাইকে। জনগণের সম্পদ নিয়ে এই যে এই ধরনের সিনেমিনি তথা সম্পদের অপচয় জনগণ কিভাবে দেখবে এবং ভবিষ্যৎ এটা কি বিচার করবে, আপনি কি মনে করেন? অতীব দুঃখজনক যে এ সমস্ত একটা ইস্যু নিয়ে আমাদের আলাপ করতে হয়। তার কারণ হলো এই যে প্রশ্নটা এবং এই বিষয়টা, প্রশাসনের লোকজন বা টেকনিক্যাল লোকজন সবসময় দেশের বাইরে বিভিন্ন ট্রেনিংয়ে বিভিন্ন স্কিমে তারা ট্রাভেল করে। আমরা যখন দেশের সরকারি চাকরি করতাম আমরাও সেই সুযোগ পেয়েছি, কিন্তু আনফরচুনেটলি এরকম একটা বিষয়ের উপরে বাহিরে ট্রেনিং এ যাবে লোকজন, এটা অতীব হাস্যকর জিনিস। এটা আমি আমার দৃষ্টিতে একটা জিনিস, এটা মানুষের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে মানুষ ঘাস কাটতে শিখতে যায়, চুল কাটা শিখতে যায়, খিচুড়ি পাক করা শিখতে যায়। এটা কি দুঃখজনক? আর তো হইতে পারে না। আমার একটা উদাহরণ আমি একটা ছোট্ট করে 1 মিনিটের মধ্যে বলি। আমি এক সময় কিছু বছর আগে আমি দেশে যাচ্ছিলাম, তখন আমি সিঙ্গাপুরে আমার সাথে মিট করলো কিছু লোকজন, তারা ট্রেনিং এ সিঙ্গাপুর গেছিল একটা টিম। তো এখানে প্রশাসনের লোকজন ছিল, মানে কোইন্সিডেন্টলি আমার এক খুব ক্লোজ আত্মীয় আমি ওই টিমের মধ্যে। তো প্লেনে ওনার সাথে কথাবার্তা বলতেছি, তো বললাম যে কি শিখলেন, কেমন হলো ট্রেনিং। তো বললো ভাই শিখছি তো অনেক কিছুই, এগুলা কি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করবেন? ইনশাল্লাহ, বাংলাদেশ তো আমাদের দেশে তো এগুলা দরকার, যা শিখছেন যা শুনলাম। তো এগুলা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা এগুলা কঠিন। আমরা কি এগুলা শিখতে যাই এদেশে ইমপ্লিমেন্ট করার জন্য? আমরা সরকার বানিয়েছি, সরকারকে আমরা গদিতে রাখছি। আমরা মাঝে মধ্যে আমাদের বিদেশে ট্রিপ মারতে হয়, আরাম আয়েশ করতে হয়, কিছু রেস্টে যাইতে হয়। আমরা রিক্রুট হই, সেই কারণে আমরা যাই, একটা উপভোগ করি, বাজার হাট করি, ফিরে আসি। ওই ইমপ্লিমেন্টেশন কথা আর এখন আর না উঠানো ভালো। তো পিকচারটা হইলো এই, আগে ট্রেনিং করে মানুষ এসে চেষ্টা করছে যে দেশে মানুষের এই ট্রেনিং গুলা ইমপ্লিমেন্ট করার জন্য। আমরাও করেছি, আমরাও মেরিটাইম লাইনে আমরা প্রচুর আমাদের ওই অভিজ্ঞতাকে আমরা ওখানে কাজে লাগিয়েছি, কিন্তু মানুষের উদ্দেশ্য এখন এটা না। এটা বড়ই আশ্চর্যজনক, বড়ই সারপ্রাইজিং এবং দুঃখজনক। হ্যাঁ, এখনো যান, আপনারা বাজার হাট করতে যান বা সরকার তাদেরকে সেই সুযোগ দেয়, কিন্তু কত হইলো এই একটা বিষয় কি আর নাই? এটা একটা হাস্যকর বিষয়, এটা ঘাস কাটা শিখতে। এটি হোয়াট ইজ দিস? ইটস এ সর্ট অফ অ্যাবিউজিং সারাটা দেশটাকে, জনগণকে অ্যাবিউজিং। এখন যদি মানুষের যদি একটা ওই লোককে যদি বিদেশে কোথাও কেউ জিজ্ঞেস করে ভাই আপনি এখানে কি ট্রেনিং এ আসছেন, ঘাস কাটা শিখতে। তো এখানে বাংলাদেশের ইজ্জত, সরকারের ইজ্জত এবং আমাদের ন্যাশনের ইজ্জতটা কোথায়? হুমায়ুন চৌধুরী রানা ভাই, এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব ডক্টর আব্দুল মঈন খান বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই ছিল আজকে আমাদের আয়োজন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি অ্যাকনোলেজ করতে চাই বাংলাদেশের সম্প্রতি তথা গত শনিবার বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয় এবং খুব শ্রদ্ধেয় ছিলেন গোলাম সারওয়ার সাইদি, একজন খুব ভালো ইসলামিক স্কলার। উনি ইন্তেকাল করেছেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী রবিবার একই সময়ে, সিডনি সময় রাত 9টা, বাংলাদেশ সময় 4টা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বোপরি ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফিজ।